প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা সাহিত্যের আধুনিক যুগের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের চতুর্দশপদী কবিতাবলী নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আজকে আমি চলে যাব 86 নম্বর সনেটে, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে লেখা। এই সনেটটা সম্প্রতি একাদশ শ্রেণী নতুন সিলেবাসে অন্তর্ভুক্ত হয়েছে, তাই ভিডিওটা একাদশ শ্রেণীর জন্য, এবং যারা বাংলা সাহিত্য ভালোবাসো, সনেট সম্পর্কে জানতে চাও তাদের জন্য। মধুসূদন দত্তের জীবনী তোমরা সবাই জানো, আর মধুসূদন দত্তের কাব্যের সঙ্গেও তোমাদের পরিচিতি আছে, কারণ পাঠ্যে মধুসূদন দত্তের কাব্য তোমাদের, কবিতা তোমাদের পড়তে হয়। তো মধুসূদন যখন বিদেশে বিপদে পড়েছিলেন, আর্থিক সংকটে পড়েছিলেন, তখন তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহায্য পেয়েছিলেন এবং কৃতজ্ঞতা স্বরূপ এই সনেটটি তাকে নিয়েই তিনি লেখেন। মধুসূদন দত্তের রচনাবলিতে তার জীবনীতে লেখা আছে, সেখান থেকে তোমাদের বলছি। যে বিদেশে যখন তিনি দুর্বিপাকে পড়েছিলেন, যে এমন অবস্থা হয়েছিল যে সপরিবারে অনাহারে তাকে দিনাতিপাত করতে হয়েছিল, তার উপর ছিল পাওনাদারদের তাগাদা। নিরুপায় হয়ে তাকে গৃহের আসবাবপত্র, পত্নীর অলংকার ইত্যাদি বিক্রয় করতে হয়েছিল। শেষে যখন কিছুই অবশিষ্ট ছিল না, তখন নানা স্থান থেকে ঋণ করে তাকে ঋণগ্রস্ত হতে হয়েছিল। কলকাতায় অর্থ সাহায্য চেয়ে কয়েকজন বন্ধুকে চিঠি লিখে কোনো উত্তর পেলেন না। তখন তার চারদিকে শুধু নৈরাশ্যের অন্ধকার। সেই অবস্থায় তিনি স্মরণ করলেন বিদ্যাসাগরকে এবং 1864 সালের 2 জুন নিজের বিপন্ন অবস্থা জানিয়ে একখানি মর্মন্তুদ পত্র লিখলেন। তিনি বিদ্যাসাগরকে এই সময় মোট 3খানি চিঠি লিখেছিলেন। তৃতীয় পত্রখানি পাঠিয়েছিলেন কলকাতার পুলিশেরই জনৈক কর্মচারীর মাধ্যমে, এবং সেই পত্রের শেষে তিনি লিখেছিলেন, তুমি শুধু বিদ্যাসাগর নও, করুণাসাগরও। মধুসূদনের পত্র পেয়ে বিদ্যাসাগর যারপরনায় অধীর হয়ে উঠলেন। নব্য বাংলার প্রধান কবি সুদূর ইউরোপে আর্থিক সংকটে নিপতিত হয়েছেন, এই সংবাদে নিশ্চিত থাকবার মানুষ ছিলেন না বিদ্যাসাগর। তিনি তৎক্ষণাৎ নিজে ব্যবস্থা করে প্রথম দফায় মধুসূদনকে 1,500 টাকা পাঠিয়ে দিলেন এবং পরে কবির সম্পত্তির কিছু অংশ বন্ধক রেখে আরও কয়েক দফায় টাকা পাঠিয়ে তাকে বিপদ থেকে মুক্ত করেছিলেন। সেই বিপদের দিনে বিদ্যাসাগরের সাহায্য না পেলে মধুসূদনের পক্ষে সংকল্প সিদ্ধি করা অসম্ভব ছিল। তাহলে এই সনেটে মধুসূদন বিদ্যাসাগর মহাশয়ের প্রতি তার কৃতজ্ঞতা নিবেদন করেছেন। অন্তর থেকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন এই সনেটের মাধ্যমে। মাইকেল মধুসূদন দত্ত তার সনেটে আরও অনেক কবি ও গুরুজনদের প্রশস্তি গেয়েছেন, কিন্তু এই সনেটটি একটু বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাঙালির শ্রেষ্ঠ আদর্শ, শিক্ষা, সমাজ, সংস্কার, দীন দুঃখীর সেবায় তিনি তার সারা জীবন আত্মোৎসর্গ করেছিলেন। করুণা বা দয়ার সাগর ছিলেন তিনি। কেউ বিপদে পড়লে তিনি সর্বতোভাবে তাকে সাহায্য করতেন। মধুকবিকেও করেছিলেন। অত দুর্বিপাকে পড়েও মধুসূদন নিজেকে ভাগ্যবান মনে করেছিলেন, কারণ বিপদে পড়েছিলেন বলেই তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পরিচয় পেয়েছিলেন, তার উদারতার, দয়ার পরিচয় পেয়েছিলেন। তিনি তাকে জানতে পেরেছিলেন ঠিকভাবে, এই জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেছেন।
সনেটটি শুরু হচ্ছে এইভাবে যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ আচ্ছা প্রথমে আগে সনেটটা পড়ে নিচ্ছি। বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই জানে কত গুণ ধরে কত মতে, গিরিশ কি সেবা তার সে সুখ সদনে, দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে, দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকুল 10 দিশ ভরে, দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে সনেটের শুরু হয়েছে এইভাবে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ বিদ্যাসাগরের বিদ্যাবত্তা, তার জ্ঞানের কথা আমরা সবাই জানি। সাগরের মতোই, সাগর যেমন বিশাল তেমনি বিদ্যাসাগরের জ্ঞানের পরিধিও অনেক। বিবিধ শাস্ত্রে পারদর্শিতার জন্যই সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি তিনি পান। আর তিনি করুণার সিন্ধু, বিদ্যাসাগর ছাড়াও তিনি করুণার সিন্ধু। সমুদ্র যেমন সীমাহীন তেমনি তার হৃদয়ের করুণা ছিল অসীম। কেউ বিপদে পড়লে তিনি সাহায্য করার আপ্রাণ চেষ্টা করতেন। মধুকবি নিজেও কিন্তু বিদ্যাসাগরের সাহায্য পেয়েছিলেন। এরপরেই আছে হিমালয় পর্বতের বর্ণনা। হিমালয়ের সঙ্গে বিদ্যাসাগর মহাশয় তুলনা করা হয়েছে। হিমালয় পর্বতের উপর যখন সূর্যের কিরণ বা আলো এসে পড়ে তখন তা থেকে স্বর্ণাভ অর্থাৎ গলিত সোনার মতো দ্যুতি ছড়ায়। তখন তার যে সৌন্দর্য বা রূপ তা থেকে মানুষ মোহাবিষ্ট হয়। সবাই তো হিমালয়ের কাছে যেতে পারে না, একমাত্র ভাগ্যবান ব্যক্তি সেই সৌন্দর্য প্রত্যক্ষ করতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কেও কবি হিমালয়ের বিশালতার সঙ্গে তুলনা করেছেন। মধুসূদন তার সান্নিধ্য পেয়েছেন বলে নিজেকে ভাগ্যবান বলে মনে করেছেন। হিমালয় পর্বতের অনেক অবদান আছে মানব জীবনে। বিমলা অর্থাৎ পরিচ্ছন্ন নদী দাসী রূপে জল দান করে, বৃক্ষরাজি সুস্বাদু ফল দান করে, মানে অমৃতের মতো দীর্ঘ গাছেরা আর কি ছায়া প্রদান করে। বৃক্ষরাজি সুস্বাদু ফল দান করে আর দীর্ঘ গাছেরা ছায়া প্রদান করে। হিমালয়ের সোনার চরণে যে সৌভাগ্যবশত আশ্রয় নেয় সেই জানতে পারে গিরিশ অর্থাৎ হিমালয়ের কত গুণ। হিমালয়ের মতো বিদ্যাসাগরেরও ছিল অনেক গুণ। বিদ্যাসাগর মহাশয় মানব সেবায় আত্মনিয়োগ করেছিলেন। জ্ঞানের বিকাশে, নারী শিক্ষার বিস্তারে, সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করে নিজ অর্থে শিক্ষা প্রতিষ্ঠান করেছিলেন। আর্ত অসহায় মানুষ যখনই তার সাহায্য প্রার্থনা করেছেন তিনি সর্বতোভাবে চেষ্টা করেছিলেন তাদের পাশে থাকার জন্য। তো তার যে বহুমুখী প্রতিভা বা মানবিক গুণ সেইটা হিমালয় পর্বতের সঙ্গেই তুলনীয়। হিমালয় চরণে গেলে যেমন হিমালয়কে ভালো করে চেনা যায়, ঠিক তেমনি বিদ্যাসাগর মহাশয়ের আশ্রয় লাভ করলে তাকেও চেনা যায়। মধুকবি চিনতে পেরেছিলেন, কারণ বিপদে তিনি বিদ্যাসাগরের সাহায্য পেয়েছিলেন আর্থিক বিপন্নতার সময়, তাই তিনি তাকে ভালোভাবে চিনতে পেরেছিলেন। তাহলে হিমালয় পর্বতের অধিপতি, তার নদীগুলো দাসীর মতো জল দান করে,
পর্বতের উপরে গাছপালা সচরাচর দীর্ঘ হয়ে থাকে, তারা হিমালয়ের দাসের ভূমিকা গ্রহণ করে, অমৃত ফল প্রদান করে। পরিমল অর্থাৎ সৌরভে 10 দিক অর্থাৎ সকল দিক ভরে দেয়। তার শীতল শাসী ছায়া, যে ছায়ায় শীতল বাতাস বইতে থাকে। বনেশ্বরী মানে বনভূমিতেই ছায়া থাকে, কবিতাকে বনের ঈশ্বরী রূপে কল্পনা করেছেন। সুশান্ত নিদ্রা মানে পরিপূর্ণ নিদ্রা। তাহলে সনেটের গঠনটা প্রথমে হয়েছে, প্রথম অষ্টক হচ্ছে শেক্সপিরীয়, আর তারপরে শতক হচ্ছে পেত্রাকীয়। ক খ ক খ ক খ ক খ গ ঘ গ ঘ গ ঘ। আর সনেটের প্রথমে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বন্দনা করেছেন, তারপরেই হিমালয় পর্বতের বর্ণনা করেছেন। তো অনেক সমালোচকের মতে যে মধুসূদন বিদ্যাসাগরের বর্ণনার চেয়ে হিমালয়ের বর্ণনা বেশি করে ফেলেছেন এই সনেটটিতে। বিদ্যাসাগরের প্রশস্তি রচনা করতে গিয়ে তার সুমহান ব্যক্তিত্বকে তিনি হিমালয় পর্বতের সঙ্গে তুলনা করেছেন, হিমালয় পর্বতের বিশালতার সঙ্গে তুলনা করেছেন। সেই জন্যই সনেটটিতে হিমালয় পর্বতের বর্ণনা একটু বেশি আছে। কিন্তু এটা মনে রাখতে হবে যে এই সনেটটি মধুসূদন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি কৃতজ্ঞতা নিবেদনের উদ্দেশ্যেই লিখেছিলেন। আর বিদ্যাসাগর মহাশয়ের যে তেজস্বিতা, তার যে ব্যক্তিত্ব, সেই রকম একজন ব্যক্তিত্বের অধিকারী মানুষের প্রশস্তি গাইতে গিয়ে যদি সাদৃশ্য সূত্রে হিমালয় পর্বতের প্রসঙ্গ টেনেও আনেন, তাহলে তাতে দোষের কিছু নেই। কারণ তার যে ব্যক্তিত্ব, তার যে বিশালতা, জ্ঞানের যে গভীরতা, সেটা কিন্তু ওই হিমালয়ের বিশালতার সঙ্গেই তুলনীয়। এবং পাঠকও যখন এই সনেটটা পড়ে, তখন পাঠকেরও কিন্তু কোনো অসুবিধা হয় না। তারা কিন্তু বুঝতেই পারেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো একজন মহান ব্যক্তিত্বের তুলনা কিন্তু হিমালয় পর্বতের সঙ্গে করাই যেতে পারে, এবং সেই জন্যই হয়তো মধুসূদন দত্ত তা করেছিলেন। তাহলে এই ভিডিও এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করো, আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থেকো। আমি এর পরের ভিডিওতে অন্যান্য সনেটগুলো নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।